ভিডিও করতে থাক, আর আমি যেটুকু ভিডিও করেছি সেটা তামান্নাকে হোয়াটসঅ্যাপ করে দিই। এই বলে সাথে সাথে তামান্নাকে ভিডিও পাঠিয়ে দিলাম। তামান্না ভিডিও দেখে আমাকে বারবার কল দিতে লাগলো, কিন্তু আমি কলটা রিসিভ করছি না, বারবার কেটে দিচ্ছি। তারপর সে আমাকে একটা মেসেজ করলো জায়গাটা কোথায় জানার জন্য। তারপর আমি পার্কে ঠিকানাটা লিখে তামান্নাকে পাঠিয়ে দিলাম। আমি আর ফাহাদ সেখানেই দাঁড়িয়ে রইলাম। 10 মিনিট পর দেখলাম তামান্না পার্কে চলে আসলো। আমি তামান্নাকে দেখে আমি আর ফাহাদ দুজনে গাছের আড়ালে লুকিয়ে পড়লাম। দেখছি তামান্না ছেলেটাকে পাগলের মতো খুঁজতে লাগলো। তারপর অনেক খোঁজাখুঁজি শেষে ছেলেটাকে দেখতে পায়। ছেলেটাকে দেখে কোনো কথা না বলে সোজা ছেলেটার কাছে গিয়ে শার্টের কলার ধরে ঠাস ঠাস করে দুটো চর ছেলেটার গালে বসিয়ে দিল। ছেলেটা সেটা দেখে তামান্নার দিকে রাগী চোখে তাকালো। এরপর তামান্না বলতে শুরু করলো, ছি, তোর লজ্জা করে না আমার সাথে রিলেশন চলাকালীন অন্য একটা মেয়ের সাথে কিভাবে ঢলাঢলি করতে? তুমি যা ভাবছো তা নয়, আমার কথাটা একবার শোনো। তোর কথা আর কি শুনবো? যা দেখার তা তো নিজের চোখেই দেখলাম। তামান্নার এসব কথা শুনে ছেলেটার পাশে থাকা মেয়েটিও অনেক রেগে গিয়ে ছেলেটাকে একটা চড় মেরে সেখান থেকে চলে যায়। আমি আর ফাহাদ এসব দেখছি আর হাসছি। এবার ঠেলা সামলাও প্লে বয়। মেয়েটা চলে যাওয়ার পর ছেলেটা তামান্নার গালে একটা চড় বসিয়ে দেয়। সাথে সাথে রাগে আমার রক্ত গরম হয়ে গেল। ইচ্ছা করছে ছেলেটাকে এখানেই মেরে পুঁতে ফেলি, কিন্তু না, তামান্নাও আমাকে অনেক কষ্ট দিয়েছে, আর তাই এবার সে বুঝুক ভালোবাসার মানুষ কষ্ট দিলে কেমন লাগে। বেশি আলগা পিরিত দেখালে এমনটাই হয়। ছেলেটা তামান্নাকে বলতে লাগলো, এই তুই আমাকে ফারিয়ার সামনে অপমান করলি কেন? বেশ করেছি। তুই আমার সাথে রিলেশন থেকে অন্য একটা মেয়ের সাথে কি করিস? হ্যাঁ, কি তোর রিলেশন? হা 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 হা, তুই ভাবলি কি করে আমি তোর সাথে রিলেশন করছি? মানে আমি কোনোদিন তোর সাথে রিলেশন করিনি। তোর সাথে যা ছিল সেটা হচ্ছে টাইম পাস। আর তুই ভাবলি কি করে তোর মতো একটা মেয়েকে আমি আমার বউ বানাবো? কেন আমাকে বিয়ে করতে পারবে না কেন? যে মেয়ে বিয়ের পর স্বামীর সাথে খারাপ ব্যবহার করে, বাসায় স্বামী রেখে অন্য একটা ছেলের সাথে রিলেশন করে, তাকে বিয়ে করা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। প্রপোজ করার সময় মনে ছিল না? সবই মনে ছিল, কিন্তু আমি তো তোর সাথে রিলেশন করিনি। যা করেছি তা হচ্ছে টাইম পাস, টাকা নেওয়ার জন্য আর তোর শরীর ভোগ করার জন্য। টাকা তো অনেক খেয়েছি, কিন্তু তোর শরীরটা ভোগ করতে পারিনি, তাই এতদিন আমার নাটকটা চালিয়ে যেতে হলো। আমি বিয়ে করব ফারিয়াকে, ওর বাবার অনেক টাকা। তোর বাবার কি আছে? এটা শুনে তামান্না ছেলেটাকে আর একটা চড় মারে। তারপর কান্না করতে করতে বলছে, তোর মতো বাটপার আমি আমার জীবনেও দেখিনি। আমি শুধুমাত্র তোর জন্য সিহাবকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু আর না। আজকে থেকে আমাদের সম্পর্ক এখানেই শেষ, আর কোনোদিন আমার সামনে আসবে না। এই বলে তামান্না কাঁদতে কাঁদতে বাসায় চলে যায়। আর এদিকে ছেলেটা গালে হাত দিয়ে আবুলের মতো দাঁড়িয়ে আছে। তামান্না কত ভেবে খুব খারাপ লাগছে। বেচারা খুব ভালোবাসতো ছেলেটাকে। আবার আমার অনেক ভালো লাগছিল যে ফকিন্নি আমার সাথে অনেক বাজে ব্যবহার করেছে। এবার ঠেলা বোঝো, আর কিছুদিন অপেক্ষা করো, আমিও তোকে টিপব। যাই হোক, আমি ফাহাদকে ধন্যবাদ দিলাম, কারণ সে আজকে খবরটা না দিলে ছেলেটা হয়তো তামান্নার সাথে ফিজিক্যাল রিলেশন করত। আল্লাহ বাঁচিয়েছে। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তারপর পকেট থেকে ফোনটা বের করে আমার বন্ধুদের সবাইকে একটা মেসেজ ফরওয়ার্ড করলাম, দুপুরে সবাই রেস্টুরেন্টে আসিস, আমি আজকে ট্রিট দেবো। মেসেজটা পেয়ে সবাই লেজ উঠিয়ে রেস্টুরেন্টে তাড়াতাড়ি চলে আসলো। এরপর সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। আয়মান আমাকে জিজ্ঞাসা করলো, হঠাৎ এমন ট্রিট দিচ্ছিস কেন? তারপর আমি সবাইকে সব ঘটনা খুলে বললাম। সবাই ঘটনাটা শুনে অনেক খুশি হলো। এরপর আমি সানিকে বললাম, ডিভোর্স পেপার রেডি হতে আর কতদিন সময় লাগবে? সানি আমাকে বলল, আর কিছুদিন সময় লাগবে। বিকালে আর বাসায় গেলাম না, সবার সাথে বসে আড্ডা দিলাম। রাতে বাসায় ফিরলাম। সারাদিন বাসায় যায়নি, তাই বাসায় যেতেই আম্মু আমাকে বলল, কি রে, সারাদিন কই ছিলি? এই তো বন্ধুদের সাথে। এই অসুস্থ শরীর নিয়ে বন্ধুদের সাথে কি? এমনি বাসে ভালো লাগছিল না,
তাই। এই তোর তামান্নার সাথে কিছু কি হয়েছে নাকি? কই না তো। সেই দুপুরে কলেজ থেকে আসার পর থেকে রুমের মধ্যে একা একা শুয়ে আছে। খেতে বললাম, খাবার খাচ্ছে না, রুম থেকে বেরও হচ্ছে না। আমি কিছু জানি না। দেখ তো বাবা, মেয়েটা কিছু খাচ্ছে না, এমন করলে তো শরীর খারাপ করবে। নিজের ছেলেকে না খেয়ে বসে আছে, সেদিকে খেয়াল নেই। আচ্ছা, দেখছি কি করা যায়। হ্যাঁ যা, ডেকে নিয়ে আয়, আমি তোদের দুজনের জন্য খাবার রেডি করছি। তারপর আমি রুমে চলে গেলাম। রুমে গিয়ে দেখলাম তামান্না উল্টো হয়ে শুয়ে আছে। আমাকে দেখে উঠে বসে পড়ল। আমি কিছু না বলে ওয়াশরুমে চলে গেলাম। তারপর ফ্রেশ হয়ে এসে তামান্নাকে বললাম, আম্মু খাওয়ার জন্য ডাকছে, খেতে চলেন। আমার খেতে ইচ্ছা করছে না, তুমি খাও। আমি তো পুরোই অবাক হয়ে গেলাম। যে মেয়ে আমাকে তুই ছাড়া কোনোদিনও কথা বলেনি, আজকে সে মেয়ে আমাকে তুমি করে বলছে। খাবেন না কেন? আম্মু বলল দুপুরেও তো কিছু খাননি, আপনার গালে এইসব কিসের? ওইসব কিছু না, মশা মারতে গিয়ে দাগ পড়েছে। তাড়াতাড়ি খেতে চলুন, সবাই বসে আছে। বললাম তো আমি খাবো না, তুমি যাও। কি আর করা যাবে, আমি খেতে চললাম। আমাকে একা দেখে মা বলল, কি রে, আসলো না খেতে? ও নাকি খাবে না, অসুস্থ। ও আল্লাহ, বলিস কি? ডাক্তারকে খবর দে তাড়াতাড়ি। আরে আম্মু, এত চিন্তা করো না, তেমন কিছু না, এমনি একটু অসুস্থ, ঠিক হয়ে যাবে। আমি আর কিছু না বলে খাবার খেয়ে রুমে যেতে লাগলাম। তখন মা বলল, বাবা শোন, আম্মু কিছু বলবে? আমি বলছিলাম কি, খাবারটা রুমে নিয়ে যা, ওর খিদে লাগলে খেয়ে নেবে। প্লিজ বাবা, খাবারটা রুমে নিয়ে যা। কি আর করার আছে, নিজের অনিচ্ছা সত্ত্বেও খাবারটা রুমে নিয়ে গিয়ে রাখতে হলো। তারপর খাবারগুলো টেবিলের উপর রাখলাম আর তামান্নাকে বললাম, ভাত নিয়ে আসছি, খেয়ে নিন, না হলে শরীর খারাপ করবে। আর কিছু না বলে একটা বালিশ নিয়ে সোফায় ঘুমিয়ে পড়লাম। তামান্না কিছু একটা বলতে গিয়েও বলল না। রাতে কিছু একটা শব্দ শুনে ঘুমটা ভেঙে গেল। তাকিয়ে দেখি তামান্না পাগলের মতো খাবারগুলো খাচ্ছে। আমি মুচকি মুচকি হাসছি আর মনে মনে বলছি, গরিবের কথা বাসি হলেও মিষ্টি হয়। আমি না দেখার ভান করে শুয়ে আছি। তামান্না একবার খাবার খাচ্ছে আর একবার আমার দিকে তাকাচ্ছে। তারপর আমি ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে আমি তো পুরো অবাক, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে দেখি তামান্না ওর কম্বলটা আমার গায়ে পেঁচিয়ে কোথায় যেন চলে গেছে। উঠে ফ্রেশ হয়ে নিলাম। তারপর খাবার টেবিলে গিয়ে তো আমি আরও অবাক, কারণ আজ খাবার টেবিলে আমার সব ফেভারিট আইটেমগুলো সাজিয়ে রাখা হয়েছে। ঘটনা কি? আজ তো কোনো বিশেষ দিন না। তারপর আমি আম্মুকে জিজ্ঞাসা করলাম, আজকে এত সব রান্না কেন? তামান্না নিজে হাতে আর সব রান্না করেছে, শুধুমাত্র তোর জন্য করেছে। একথা শুনে আমি একটু চমকে গেলাম। আসলে এই মেয়েদের মন বোঝা একদমই সহজ বিষয় না। এরা কখন কি করে নিজেরাও জানে না। কিছু না বলে খেয়ে নিলাম। খাওয়া শেষ করে বাইরে চলে গেলাম। আজ বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য যাচ্ছি না, যাচ্ছি একটা চাকরির ইন্টারভিউ দিতে। বসে বসে তো অনেকদিন খেলাম, এবার একটু ফ্যামিলির পাশে দাঁড়াই। ইন্টারভিউ দিয়ে বন্ধুদের সাথে একটু আড্ডা দিয়ে রাতে বাসায় আসলাম। তারপর সবাই একসাথে ডিনার করলাম। এরপর আমি রুমে গিয়ে বসে একা একা মোবাইল চালাচ্ছি। এমন সময় তামান্না আসলো। আমি উঠে ছাদে চলে গেলাম। ছাদে বসে বসে কিছুক্ষণ গান শুনলাম। তারপর রুমে এসে দেখি তামান্না এখনো বসে আছে। কি ব্যাপার, আপনি এখনো ঘুমান? একটু পর ঘুমাবো, তোমাকে একটা কথা বলবো তো তাই। বলুন। আমাকে আর আপনি করে বলতে হবে না, কি বলবো? এখন থেকে তুমি করে বলবে। নো থ্যাঙ্কস। তারপর খাট থেকে বালিশ নিয়ে সোফায় ঘুমোতে যাব, এমন সময় তামান্না আবারও বলল, সোফায় না ঘুমাইলে হয় না? সোফায় না ঘুমালে ঘুমাবো কোথায়? এখন থেকে তুমি খাটে ঘুমাবে। কেন, আপনার বকা খাওয়ার জন্য নাকি চর খাওয়ার জন্য? দেখুন, আমারও একটা পার্সোনালিটি আছে। শোনো সিহাব, এতদিন যা করেছি তার জন্য সরি। আমি আর কিছু না বলে সোফায় গিয়ে ঘুমিয়ে পড়লাম। তুই কি ভেবেছিস তোর নরম নরম মিষ্টি কথায় পটে যাব? তুই এখনো শিহাবকে চিনিসনি। আমি তোকে অনেক ভালোবাসতাম, কিন্তু আমি যখনই তোর কাছে যেতাম তখনই অপমান ছাড়া আর কিছু পাইনি। যাক, এত কিছু ভেবে লাভ নেই, ঘুমিয়ে পড়ি। রাতে কারো গোঙানির শব্দে ঘুম ভেঙে গেল। ড্রিম লাইটের আলোয় রুমের মধ্যে সব কিছু একটু একটু দেখা যাচ্ছে। দেখলাম
তামান্না শুয়ে শুয়ে কান্না করছে। ও কান্না করুক, তাতে আমার কি। আমি বালিশটা কানের উপর চাপ দিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা কারোর নরম হাতের স্পর্শে ঘুমটা ভেঙে গেল। হালকা চোখ খুলে দেখি তামান্না আমার মাথায় হাত বুলোচ্ছে। আমিও না বোঝার ভান করে ঘুমিয়ে আছি। একটু পর সে উঠে গোসল করতে চলে গেল। গোসল করে এসে আমাকে ডাকতে লাগলো। ঘুম থেকে উঠে আমিও ফ্রেশ হয়ে নিলাম। সকালবেলা নাস্তা করে শুয়ে শুয়ে ফেসবুক করছি, এমন সময় আইমান কল দিয়ে বলল, দোস্ত, তো চাকরিটা হয়ে গেছে। আমি খবরটা শুনে অনেক খুশি হয়ে গেলাম। যাক, এতদিনে একটু পরিবারের পাশে দাঁড়াতে পারবো। আব্বু আম্মু দুজনকে খবরটা দিলাম। দুজনেই বেশ খুশি। তামান্নাকে কিছুই বললাম না। তারপর সানি আর আইমানের সাথে আড্ডা দিয়ে রাতে বাসায় ফিরলাম। বাসায় ফিরতেই তামান্না আমাকে বলল, কংগ্রাচুলেশন, কংগ্রাচুলেশন কেন? নতুন চাকরি পেয়েছো তার জন্য। ও আচ্ছা, ধন্যবাদ। পরের দিন সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে রেডি হয়ে অফিসে চলে গেলাম। আজ অফিসের প্রথম দিন। অনেক ভালো লাগলো। অফিসের কলিগের সাথে পরিচিত হলাম, বসের সাথে পরিচিত হলাম। এক কথায় দিনটা অনেক অনেক ভালো কাটলো। এইভাবেই আরও 10টি দিন কেটে গেল। তামান্না বারবার আমার কাছে আসতে চায়, আমার সাথে কথা বলতে চায়, কিন্তু আমি ওর সাথে কথা বলি না, কারণ অতীতের কথাগুলো আমি এখনো ভুলে যাইনি। তামান্নার জন্য আমি এতদিন কলেজে যাইনি বললেই চলে। সেদিন কলেজের সবার সামনে অপমান করার পর থেকে আর কলেজে যাইনি, শুধু পরীক্ষাটা দিয়ে চলে আসি। পরের দিন অফিসে যাচ্ছি, এমন সময় আম্মু এসে বলল, কি রে, অফিসে যাচ্ছিস? কিছু বলবে? হ্যাঁ, বলছিলাম কি, তামান্নার মা ফোন করেছিল। সে নাকি একটু অসুস্থ, তাই তামান্নাকে ওর মা যেতে বলেছে। তো যাক না, আমি কি বারণ করেছি নাকি? না মানে আমি বলছিলাম কি, তুই যদি দিয়ে আসতি তাহলে খুব ভালো হতো। আমি কিভাবে দিয়ে আসবো? অফিসে দেরি হয়ে যাবে তো। হবে না, তামান্না রেডি আছে। প্লিজ বাবা, তুই একটু ওকে নিয়ে দিয়ে যা। কি আর করা যাবে? অনিচ্ছা সত্ত্বেও আম্মুর কথা শুনে তামান্নাকে নিয়ে বেরিয়ে পড়লাম। একটা সিএনজি নিলাম। তামান্না আর আমি পাশাপাশি বসে আছি, কিন্তু কেউ কারোর সাথে কথা বলছি না। তামান্নার মুখ থেকে বুঝতে পারছি সে কিছু বলতে চায়, কিন্তু বলতে পারছে না। তাই দেখে আমি বললাম, কিছু বলবেন কি? তোমার অফিস কখন শেষ হবে? 4টে। কাজের চাপ থাকলে দেরি হতে পারে। ও আচ্ছা, একটা কথা বলি। জি বলুন। তোমার অফিসে কি মেয়ে কলিগ আছে? হ্যাঁ, 5 জন আছে। 2 জন আমার পাশেই বসে। ও আচ্ছা। কথা বলতে বলতে তামান্না তো বাসার সামনে চলে আসলাম। তামান্নাদের বাড়িতে নামিয়ে দিয়ে আসতে যাব এমন সময়, বাসায় আসবে না? না, আমার অফিসের দেরি হয়ে যাচ্ছে। তাহলে অফিস থেকে এসো। না, আর কারো অপমান সহ্য করব না। এমনিতেই অনেক অপমান সহ্য করেছি, কলেজেও যাওয়া বন্ধ করে দিয়েছি। আপনি ভেতরে যান। তামান্না কিছু বলতে চাইছিল, কিন্তু আমি ওর কথা না শুনে সিএনজি ড্রাইভারকে বললাম গাড়িতে টান দিতে। তারপর সোজা অফিসে চলে গেলাম। সারাদিন অফিস করে বিকালে আড্ডা দিয়ে বাসায় গেলাম। আমি বাসায় যেতেই আম্মু আমাকে বলল, কি রে, তুই এখানে কেন? তো কোথায় যাব? তামান্নাদের বাসায় যাসনি? আমাকে কি পাগলা কুত্তায় কামড়েছে নাকি? ভালো লাগছে না, খাবার দাও তো। তোমার কথা রাখতে গিয়ে গিয়ে আমার জীবনটা তো একদম তেজপাতা হয়ে গেল। কি বললি? কিছু না, খাবার দাও, তাড়াতাড়ি আমি ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা আয়। তারপর ফ্রেশ হয়ে এসে খাওয়া দাওয়া করে রুমে গিয়ে শুয়ে রইলাম। আহ, কি শান্তি! কতদিন পর আজ একটু শান্তি করে বিছানায় ঘুমাবো। এতদিন এই ফিকিন্নির জন্য বিছানায় ঘুমোতেও পারিনি। মনে হচ্ছে 20টা বছর খাটে ঘুমাইনি। শুয়ে শুয়ে গান শুনছি, এমন সময় একটা অচেনা নাম্বার থেকে কল আসলো। আসসালামু আলাইকুম, কে বলছেন? আমি। আরে, এই আমিটা কে? আরে আমি তামান্না বলছি। ও আচ্ছা, তো এটা আবার কার নাম্বার? আমার একটা কাজিনের নাম্বার। তুমি ঠিকমতো খেয়েছো? হ্যাঁ খেয়েছি, আপনি খেয়েছেন? হুম। আচ্ছা, এখন আপনার আম্মু কেমন আছেন? জি ভালো। আচ্ছা, তাহলে এখন ফোনটা রাখি, ঘুমাবো। ভীষণ ঘুম পাচ্ছে। ওকে। কল কেটে দিয়ে ভাবছি, হঠাৎ এত কেয়ার নিচ্ছে কেন? মেয়ে মানুষকে বিশ্বাস করতে নেই। এদের মনে কখন যে কি চলে তা এরা নিজেরাও জানে না। যাই হোক, তামান্না যে আস্তে আস্তে আমার প্রতি দুর্বল হচ্ছে সেটা আমি ঠিকই বুঝতে পারছি। এভাবে আরও 1 সপ্তাহ কেটে গেল। আমি আরামসে বিছানায় শুয়ে খাওয়া দাওয়া করে অফিসে যাই আর বন্ধুদের সাথে আড্ডা দিই। তামান্নার সাথে আর কথা বলি না।
যদি সে নিজে থেকে কল দেয় তাহলে হাই হ্যালো ছাড়া অতিরিক্ত কোনো কথা হয় না। সেদিন অফিসে কাজ করছি, সানি এমন সময় কল করলো। কিরে, কি অবস্থা তোর? এই তো ভালো, তোর কি অবস্থা? আছি রে, বেকার মানুষের আর কি অবস্থা। আচ্ছা শোন, যে জন্য কল করেছিলাম, বল। তোর ডিভোর্স পেপার রেডি হয়ে গেছে। বিকালে পুকুর পাড়ে আসিস, পেপারটা নিয়ে যাস। ধন্যবাদ দোস্ত। শুকনো ধন্যবাদ দিলে হবে না, ট্রিট দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আইমানকেও সাথে নিয়ে আসিস। আচ্ছা ঠিক আছে। যাক, অবশেষে পেপারটা রেডি হলো। এই পেপারটার জন্য এতদিন যে প্যারাই ছিলাম তা বলে বোঝানো যাবে না। বিকালে অফিস শেষ করে পুকুর পাড়ে চলে গেলাম। গিয়ে দেখলাম সানি আর আইমান বসে আছে। তারপর ওদের সাথে অনেকক্ষণ আড্ডা দিলাম। তারপর ওদের ট্রিট দিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি আম্মু রেগে আছে। কি হয়েছে আম্মু, এভাবে তাকিয়ে আছো কেন? তোর মোবাইল কই শুনি? আছে তো, পকেটে হাত দিয়ে মোবাইলটা বের করে দেখি মোবাইলটা বন্ধ হয়ে আছে। তোকে কল দেই, কল যায় না কেন? আমার ফোনে চার্জ ছিল না, সেজন্য কল আসেনি। মোবাইল চালাইতে ভালো লাগে, চার্জ দিতে মনে থাকে না? আচ্ছা বাদ দাও তো, কল দিয়েছিলে কেন? তামান্নাকে নিয়ে আসার জন্য। আমি নিয়ে আসতে যাব ওকে? একা একা আসতে পারে না নাকি? নাকি আমি ওর বডিগার্ড? এ কেমন কথা বলছিস? মেয়েটা একা একা আসবে কি করে? তুই যা, ওকে নিয়ে আয়। আমি গিয়ে ওকে নিয়ে আসবো মানে? হ্যাঁ, তুই গিয়ে ওকে নিয়ে আয়, না হলে তোর এই বাড়িতে ঠাঁই নেই। এটা কেমন কথা? হ্যাঁ, এখন চুপচাপ গিয়ে ওকে নিয়ে আয়। কি আর করা যাবে। বাসা থেকে বেরিয়ে আবার তামান্নাদের বাড়িতে গেলাম। ওদের বাসায় গিয়ে দেখি 8:30 বাজে। অনেকক্ষণ ধরে কলিং বেল বাজাচ্ছি কিন্তু দরজা খুলছে না। অনেকক্ষণ পর তামান্নার মা এসে দরজা খুললো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ ভালো। তামান্না উপরে আছে, যাও। ইচ্ছা না থাকা সত্ত্বেও উপরে চলে গেলাম। গিয়ে দেখলাম তামান্না রেডি হয়ে বসে আছে। আমি ওকে বললাম, রেডি হয়েছেন? আম্মা ফোন করেছিল, কিন্তু তুমি আসতে এত দেরি করলে কেন? অফিস থেকে আসতে একটু দেরি হয়ে গেছে। আচ্ছা চলুন। এখন না, পরে যাব, আগে খাওয়া দাওয়া করে নেই। বাসায় গিয়ে খাবো। না, এখান থেকে খেয়ে বাসায় যাব, আম্মু সব রান্না করেছে। কি আর করার, খাওয়া দাওয়া করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। সিএনজির ভিতরে বসে কেউ কারোর সাথে কথা বলছিলাম না। মনে মনে ভাবতে লাগলাম, আজ থেকে আর আরাম করে খাটে ঘুমোতে পারবো না। একটু পর বাসায় আসলাম। বাসায় এসে দেখে বাসার সব লাইট বন্ধ করা। দরজায় টোকা দেওয়ার আগেই দরজা খুলে গেল। বাসার ভিতর সব লাইট বন্ধ। তারপর আম্মুকে অনেকবার ডাকলাম, দূর, কোনো সারা শব্দ নেই, কিছু নেই। অনেক চিন্তায় পড়ে গেলাম, কোনো অঘটন ঘটল না তো? তামান্না ভয়ে আমার হাত চেপে ধরল। বুঝলাম ওর হাতটা অনেক কাঁপছে। আমি পকেট থেকে মোবাইলটা বের করে লাইট জ্বালাতে যাব, এমন সময় আমাদের দুজনকে অবাক করে দিয়ে অনেকগুলো লাইট একেবারে চলে গেল। এরপর সানি, আইমান আর আম্মু একসাথে বলে উঠল, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার তামান্না, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। আমি তো পুরাই অবাক হয়ে গেলাম। এসব কে করলো, কখন করলো আর কিভাবে করলো? আমি তো এই 2 ঘন্টা আগেও বাসায় ছিলাম না, তখন তো কিছুই ছিল না। আমি শুধু ভাবছি আর তামান্না আম্মুকে বলল, আম্মু, আপনি কি করে জানলেন আজকে আমার জন্মদিন? আর এত কিছুই বা কে করলো? সবাই একসাথে আমাকে দেখিয়ে দিল। আমি তো আবার টাস্কি খেয়ে গেলাম। যাই হোক, তারপর সবাই মিলে কেকটা কাটলাম। কেক কেটে তাহলে আমাকে একটু খাইয়ে দিল। তারপর আমি ওকে খাইয়ে দিলাম। একা একা সবাই খেয়ে নিলাম। সবাই মিলে অনেক মজা করলাম। এরপর সানি, আইমান আর আম্মু তামান্নাকে অনেকগুলো গিফট দিল। আমি বাকি রইলাম। সানি তামান্নাকে বলল, আমি আমার গিফট কাল সকালে দেব। আমি তো নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলাম। এরপর আমি, সানি আর আইমান ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে আমি সানিকে বললাম, কি রে, তোরা এত কিছু কিভাবে জানলি? আমরা তো কিছুই জানতাম না, আন্টি আমাদের ফোন করে সব কিছু বলেছে, আর আন্টি তোকে সব কিছু জানাতে বারণ করেছে। ও আচ্ছা। এই সানি, তুই যে বললি আমি কাল সকালে ওকে গিফট দেব, ওকে আমি কি গিফট দেব? আরে বেটা, তামান্না তোর কাছে কি চেয়েছিল? ডিভোর্স, তাই না? আর ডিভোর্স পেপার তো রেডি হয়ে গেছে। কাল সকালে ডিভোর্স পেপার তামান্নাকে দিবি, আর এটাই হবে ওর সব থেকে বড় উপহার। একদম ঠিক বলেছিস। আচ্ছা, অনেক রাত হয়েছে,
এখন ঘুমাতে চাই। চল। এরপর ছাদ থেকে নেমে সানি আর আইমানকে একটা রুমে রেখে আমি আমার রুমে চলে গেলাম। রুমে গিয়ে দেখি তামান্না বসে বসে মোবাইল চালাচ্ছে। আমাকে দেখে বলল, থ্যাংক ইউ সিহাব, ধন্যবাদ কেন? এত বড় একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, ঘুমিয়ে যান, অনেক রাত হয়েছে। এটা বলে বিছানা থেকে একটা বালিশ নিয়ে সোফায় ঘুমাতে যাব এমন সময় তামান্না বলল, আমার গিফট কই? কাল সকালে অফিস যাওয়ার আগে টেবিলের উপর রেখে যাব। ওকে, আচ্ছা একটা কথা বলি, বলেন। সোফায় না ঘুমালে হয় না? ফাইনা ঘুমালে কোথায় ঘুমাবো? খাটে ঘুমাও, অসুবিধা নাই। আর কিছু না বলেই ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি তামান্না আমার আগেই ঘুম থেকে উঠে গেছে। আমি ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে গিয়ে দেখি আম্মু রান্না করছে আর তামান্না সব কিছু ডাইনিং টেবিলে গুছিয়ে রাখছে। তারপর নাস্তা করে রুমে এসে ডিভোর্স পেপারটা হাতে নিলাম। অনেক কষ্ট হচ্ছে ডিভোর্স পেপারটা নিয়ে, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, সাইন করতে পারছি না। মেয়েটাকে অনেক ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু কি করার, হয়তো সে অন্য কারো কাছে ভালো থাকবে আমার থেকে। আর আমিও চাই সে সবসময় ভালো থাকুক। মনকে শক্ত করে সাইনটা করেই ফেললাম। ডিভোর্স পেপারের সাথে আর একটা ছোট চিরকুট লিখলাম, আজ আপনার জন্মদিনে সবথেকে বড় উপহারটা দেওয়ার চেষ্টা করলাম। আমি জানি এই উপহারটা আপনার জন্য সবথেকে বেস্ট, যেটা আপনি আমার থেকে চেয়েছিলেন। আশা করি আপনিও সাইনটা করে দেবেন। দোয়া করি সবসময় ভালো থাকবেন, আর পারলে আমাকে মাফ করে দেবেন আপনাকে কষ্ট দেওয়ার জন্য। আর আমি চাই আপনি সবসময় ভালো থাকুন। এরপর চিরকুট আর ডিভোর্স পেপার টেবিলের উপর রেখে অফিসে চলে গেলাম। অফিসে যাওয়ার পথে অনেক পুরাতন একটা বন্ধুর সঙ্গে দেখা। তারপর তার সাথে অনেকক্ষণ আড্ডা দিলাম। বন্ধুর সাথে আড্ডা দেওয়াতে অফিসে যেতে 20 মিনিট দেরি হলো। তারপর দেরিতে অফিস যাওয়ার জন্য বসের অনেক ঝাড় শুনতে হলো। রাগে মোবাইলটা সাইলেন্ট করে রেখে কাজ করতে শুরু করি। অন্য দিনের তুলনায় আজকে একটু বেশি কাজের চাপ, কিন্তু কিছু করার নেই। বেশি বাড়াবাড়ি করলে চাকরি থেকে বের করে দেবে। বিকেলবেলা অফিস শেষে পকেট থেকে মোবাইলটা বের করতেই আমি পুরো অবাক হয়ে গেলাম। আমি পকেট থেকে মোবাইলটা বের করে পুরো অবাক। আম্মু 122টা কল দিয়েছে। তামান্নার আম্মু অনেকগুলো কল দিয়েছে। সানি আইমানের কোনো মেসেজগুলো দেখে আমি তো আরও অবাক। একসাথে এতগুলো মেসেজ, এতগুলো কল, ব্যাপারটা কি কিছুই তো বুঝতে পারছি না। আর এতগুলো কল SMS আসলো, আমি টেরই পেলাম না। মোবাইলটা হাতে নিয়ে দেখি তামান্না আম্মু আবার ফোন দিচ্ছে, কোনো কথা বলছে না, শুধু কান্না করছে। তারপর আমি কলটা কেটে আম্মুর কাছে কল দিলাম। আম্মু কল ধরছে না। এখন কি করব কিছুই তো বুঝতে পারছি না। আবার আইমানকে কল করলাম। হ্যালো দোস্ত, কি অবস্থা? কিরে এতবার কল দিলাম, কল ধরিস না কেন? আসলে অফিসে কাজের চাপ একটু বেশি তো, তাই। তুই এখন কোথায় আছিস? এই তো 3 রাস্তার মোড়ে আছি। তাড়াতাড়ি মোহাম্মদ আলী হাসপাতালে চলে আয়। কেন, কার কি হয়েছে? তামান্না সুইসাইড করতে নিয়েছিল, আমরা সবাই মিলে ওকে হাসপাতালে নিয়ে আসছি। কি সুইসাইড করতে গিয়েছিল মানে? দাঁড়া, আমি এক্ষুনি আসছি। এই বলে আমি ফোনটা রেখে হাসপাতালের দিকে রওনা দিলাম। কেমন যেন টেনশন লাগছে। তামান্না হঠাৎ করে সুইসাইড করতে গেল কেন? হাসপাতালে গিয়ে দেখি আম্মু, তামান্নার আম্মু, সানি আর আইমান বাইরে বসে আছে। আমাকে দেখে সবাই উঠে দাঁড়ালো, আর আম্মু তো আমাকে এসে একটা ঠাস করে চড় মারল। আমি আবুলের মতো গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইলাম। একটু পর তামান্না আম্মু বলল, বাবা, তোমার সাথে কি তামান্নার কিছু হয়েছে? ওই আমার সাথে তো কিছু হয়নি। তাহলে ও সুইসাইড করতে গেল কেন? আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। আম্মু এসে বলল, তোকে এতবার কল করলাম, কল ধরিস না কেন? অফিসে কাজের চাপ ছিল, তাই মোবাইলটা সাইলেন্ট করে রেখেছিলাম। লাগবে না তোর চাকরি করা। আজকের পর থেকে তুই আর চাকরি করতে যাবি না। আর তুই আমাকে মিথ্যে বলছিস কেন? আমি কি মিথ্যে বলছি? তামান্না এতদিন তোর সাথে যা যা করেছে আমাকে জানাসনি কেন? তোমাকে এসব কে বলেছে? আম্মু সানি আর আইমানের দিকে দেখিয়ে দিল। আমি বুঝে গেলাম ওরাই আম্মুকে সব ঘটনা বলে দিয়েছে। সানি আর আইমানের দিকে আমি রাগী দৃষ্টিতে তাকালাম। ওরা নিচের দিকে তাকিয়ে আছে। এমন সময় ডাক্তার এসে বলল, রোগীর জ্ঞান ফিরেছে। এটা শুনে আম্মু আর তামান্নার আম্মুর ভিতরে চলে গেল। সানি আর আইমান যেতে চাইল, কিন্তু আমি ওদের দুজনকে ধরে বললাম, এই তোদের মধ্যে আম্মুকে সব কথা কে বলেছে? দুজন দুজনের দিকে তাকাচ্ছে, কোনো কথা বলছে না। কি রে, কথা বলছিস না কেন? আমরা দুজনেই বলেছি। কেন বলেছিস? জানিস আম্মু কত কষ্ট পাবে এখন?
কারণ তামান্নাকে আম্মু পছন্দ করে, আমার সাথে বিয়ে দিয়েছে। আন্টিকে না বলে উপায় ছিল না। আন্টি আমাদের যেভাবে চাপের মুখে ফেলে রেখেছিল, তাতে আমরা না বলে কোনো উপায় খুঁজে পাইনি। সরি দোস্ত। দূর সালা। দোস্ত, এটা কথা বলি। কি কথা বল? দোস্ত, তামান্নাকে ডিভোর্সটা না দিলে হয় না? মনে হয় ওকে ডিভোর্স না দেওয়াই ভালো। কেন তোর হঠাৎ এমনটা মনে হলো কেন? দেখ, তামান্না তোকে আগে ইগনোর করতো, অবহেলা করতো, কিন্তু এখন তো সে তোর প্রতি দুর্বল হয়ে গেছে। আস্তে আস্তে তোকে ভালোবাসতে শুরু করেছে। দেখছিস না, ডিভোর্সের পেপার পাওয়ার সাথে সাথে সে সুইসাইড করতে নিয়েছিল। দোস্ত ঠিক কথাই বলছে। আমরাও তাই মনে হয়। ওকে ডিভোর্স দিস না। এই সব কিছুই ছিল মনে মনে। আসলে তামান্নাকে বোঝাতে হবে ভালোবাসার মানুষের থেকে কষ্ট পেলে কেমন লাগে, তাই ওকে আরও কিছু কষ্ট পেতে হবে। আচ্ছা, ওই সব পরে দেখা যাবে। শোন, তামান্নাকে আরও কিছু শাস্তি দিতে হবে। আমার সাথে যেসব করেছে তার ফল ওকে পেতেই হবে। তুই এই অবস্থায় ওকে শাস্তি দিতে যাচ্ছিস? এই অবস্থায় ওকে কিভাবে শাস্তি দিবি? সময় হলেই সব কিছু দেখতে পারবি, এখন এইসব না ভাবলেও চলবে। আমরা তিনজন কথা বলছি, আমাকে সবাই আম্মু বাইরে আসতে বলল। বাইরে এসে আমাকে বলল, এই হারামজাদা, তোর মনে কি একটুকু মায়া দয়া নেই? মেয়েটা এখন কেমন আছে এইটুকু খবরও নেওয়া যায় না? আয় ভেতরে আয়, তামান্না তোকে ডাকছে। আম্মুর কথা শুনে আমরা তিনজনে ভেতরে গেলাম। আমি ভেতরে কি তামান্নার মাথার কাছে বসলাম। আমাকে দেখে একটু অভিমান করে মাথার অন্যদিকে ঘুরিয়ে নিল। এরপর আম্মু সবাইকে ইশারা করলো বাইরে যেতে। আম্মুর কথায় সবাই বাইরে চলে গেল। ভিতরে আমি আর তামান্না রইলাম। দুজনে চুপ করে বসে আছি, কেউ কোনো কথা বলছি না। দুজনে চুপ থাকার পর আমি নীরবতা দেখে বললাম, এখন আপনার কি অবস্থা? সেটা কারো না জানলেও চলবে। কথা শুনে বুঝলাম মেয়েটা আমার উপর অনেক অভিমান করে আছে। সমস্যা নেই, দেখতে থাকো, তোমার জন্য আরও কত কিছু অপেক্ষা করছে। সামনে যে আরও কত কি হতে যাচ্ছে সেটা আমি নিজেও জানি না। কিছুক্ষণ পর আমি আবারও বললাম, রাগ করেছেন? রাগ করার মানুষ থাকলে তো রাগ করব, আমার কি রাগ করার মানুষ আছে নাকি? আচ্ছা বাদ দিন, এই কাজটা কেন করতে গেলেন সেটা বলুন। তুই কি কিছুই বুঝিস না? আপনি কেন সুইসাইড করতে গেছিলেন সেটা আমি কি করে জানবো? যা, তোর কিছু বুঝতে হবে না। তুই এখানে কেন এসেছিস? এখান থেকে চলে যা। আমি মারা গেলে তো সব থেকে বেশি তুই খুশি হতি। সবাই আপনাকে দেখতে আসছে বলছে, তাই দেখতে এসেছি। কি? সবাই দেখতে আসতে বলেছে তাই তুই আমাকে দেখতে এসেছিস? তার মানে তুই আমাকে মন থেকে দেখতে আসিসনি? আচ্ছা এইসব বাদ দিন তো, জন্মদিনের উপহারটা কেমন লাগছে আপনার? অনেক ভালো। উপহারটা পাওয়ার খুশির ঠেলায় তো নিজের জীবনটা দিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু পারলাম না। খুশি হননি কেন? আজ থেকে তো আপনি মুক্ত। এখন থেকে নিজের ইচ্ছা মতো চলতে পারবেন, প্রেম করবেন, ঘুরবেন, কত কিছু করবেন। ডিভোর্স পেপারে সাইন করতে গিয়ে তোর কি একটুও বুক কাঁপেনি? না, আমি শুধু আপনার ইচ্ছাটা পূরণ করতে চাইছি। তুই জীবনেও আমাকে বুঝবি না। আমার কাউকে বুঝতে হবে না। আমরা কথা বলছি, এমন সময় আম্মু এসে বলল, কি রে, তোদের কথা বলা শেষ হয়েছে? আমরা তো কথাই বলিনি, কথা শুরুই হয়নি, শেষও হয়নি, কথা শেষ হবে কি করে? সুফিয়া, তামান্নাকে আমার বাসায় নিয়ে যাই, কিছুদিন আমার বাসায় রেখে তারপর পাঠিয়ে দিব। তুই যেটা ভালো মনে করিস। বাহ, দুজনের বন্ধুত্ব টিকিয়ে রাখার জন্য মাঝখানে আমাকে বলি দেওয়া হলো। আমি কেবিন থেকে বের হয়ে যাচ্ছি, এমন সময় আম্মু বলল, কি রে, তুই কোথায় যাস? বাসায় যাচ্ছি। আবার কোথায় যাব? যা, তামান্নাকে ওদের বাসায় দিয়ে আয়। আমি কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে আছি। সেটা দেখে আম্মু আবার বলল, কি রে, আমি কি বলছি কথা কানে যায় না? আরে দিয়ে আসবো তো, সমস্যা নেই, কিন্তু তুমি এমন করছো কেন? চুপচাপ গিয়ে একটা সিএনজি নিয়ে আয়। তারপর আমি আর কিছু না বলে বাইরে গিয়ে একটা সিএনজি থেকে নিয়ে আসলাম। তারপর আমি তামান্নার আম্মু সিএনজিতে উঠে ওদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। সানি আর আইমানকে বললাম আম্মুকে ঠিক মতো বাসায় পৌঁছে দিতে। গাড়ির মধ্যে কেউ কোনো কথা বললাম না। গাড়ি থেকে নেমে তামান্নাকে ধরে ধরে বাসার ভিতরে নিয়ে যাচ্ছি, কিন্তু ফকিন্নিটা হাঁটতে পারছে না। ইচ্ছা না থাকা শর্তে ওকে কোলে নিতে হলো। তারপর ওকে কোলে করে নিয়ে ওর রুমে রেখে আসলাম। বাহ, ফকিন্নিটার মনে মনে লাড্ডু ফুটছে। আমিও খুশি, কখনো ওকে এভাবে স্পর্শ করিনি। কিন্তু জানো, তুমি তো জানো না তোমার জন্য আমি কি পরিমাণ বাঁশ রেডি করেছি।
বাস থেরাপির দিয়েই আমি তোমার অহংকার মাটিতে ফুটাবো। তুমিও টেরও পাবে না যে আমি কি জিনিস। যাই হোক, বাসের ভিতরে নিয়ে আমি তামান্নাকে ওর রুমে গিয়ে খাটের উপর শুয়ে দিলাম। ওফ আল্লাহ গো, মেয়েদের এত ওজন আগে জানা ছিল না। দেখলে মনে হয় ফু দিলেই বাতাসে উড়ে যাবে, কিন্তু আজ করে নিয়ে বুঝতে পারলাম এত ওজন কি বলবো। তামান্নাকে খাটে রেখে আমি হাঁপাতে লাগলাম। আমার এমন অবস্থা দেখে তামান্না হাসতে লাগলো। যাই হোক, ওকে বাসায় রেখে আমি চলে আসতে লাগলাম। এমন সময় পিছন থেকে ডাক দিয়ে তামান্না বলল, হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা দেখছিলেন মাই ডেইলি লাইফ প্রেজেন্টস একটি ধারাবাহিক পর্ব গল্প। আমাদের এই গল্পের পরবর্তী পর্বটি খুব তাড়াতাড়ি আসবে। পরবর্তী পর্বটি দেখতে আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।